স্যার আসতে পারি? ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। পরিচয় দিন আপনার। স্যার আমার নাম সত্যানন্দ মণ্ডল। আমি বীরভূম জেলার অন্তর্গত সাঁইথিয়া থানার পুনুর গ্রামের বাসিন্দা। আমি 2018 সালে দেরিয়াপুর অঞ্চল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করি এবং 2020 সালে আবার দেরিয়াপুর অঞ্চল উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করি। তারপর আমি 2020-22 শিক্ষাবর্ষে মোহাম্মদ বাজার গভর্নমেন্ট স্পন্সর্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে 2 বছরের ডিএলএড কোর্স কমপ্লিট করি এবং 2022 সালে টেট উত্তীর্ণ হই। এবং তারপর আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সাঁইথিয়া প্রভেদানন্দ মহাবিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে অনার্স করি এবং বর্তমানে আমি এখন ইন্টারভিউ দিতে এসেছি। আর স্যার আমার হবি হচ্ছে স্যার আমি গান করতে খুব ভালোবাসি। কী রকম গান? স্যার আমি রবীন্দ্রসঙ্গীত করি। আপনি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন তাই না? হ্যাঁ স্যার। তো মানে ইতিহাস কেন? স্যার ইতিহাস বিষয়টা, হ্যাঁ স্যার ইতিহাস বিষয়টা আমার প্রথম থেকেই খুব একটা আগ্রহজনক বিষয় ছিল এবং আমি ইতিহাসকে আরও ভালোভাবে জানার জন্য এবং বোঝার জন্য আমি ইতিহাসটা নিয়েই পড়েছি স্যার। তো এই ইতিহাস আপনি বাচ্চাদের কি শেখাতে পারবেন আপনি প্রথম থেকে? হ্যাঁ স্যার, বাচ্চাদের শেখা যেতে পারে যে স্যার অতীত জীবনে যে পরিবর্তনগুলি ঘটেছিল, মানুষ কীভাবে বসবাস করতো, তারা কীভাবে ধাতুর আবিষ্কার করলো, কীভাবে লোহার আবিষ্কার করলো, কীভাবে চাকার ব্যবহার করতো, কীভাবে আগুন এলো, এটা স্যার বাচ্চাদেরকে শেখানো যেতে পারে। এবং বর্তমানে মানুষ যেভাবে উন্নত মানুষে পরিণত হলো, সমাজের যেভাবে বিবর্তন ঘটেছে সেটা স্যার শেখানো যেতে পারে। নাম কি বললেন? স্যার সত্যানন্দ মণ্ডল। আচ্ছা বলো যে আটটি অ্যাক্ট যেটা হয়েছিল সেটা আগে সংবিধানের কোন অংশ ছিল? সংবিধানের স্যার আমি এটা কি গেস করতে পারি? স্যার 86তম সংবিধান সংশোধনী। কোন পার্টে ছিল তাই বলছি? এটা হয়েছিল 86 কোন পার্টে ছিল, কোথা থেকে এসেছে? সরি স্যার এটা। আচ্ছা আরটি অ্যাক্টে স্থানীয় কর্তৃপক্ষ বলা আছে। স্থানীয় কর্তৃপক্ষ বলতে কাদেরকে বোঝে? স্যার স্থানীয় বলতে স্যার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, এছাড়াও সেই অঞ্চলের যে অবর বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ এসআই অফিস, তাদেরকে বোঝানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ। বেশ, ইতিহাসের কোন টপিক বা কোন মানে পার্টটা তোমার বেশি পছন্দ? স্যার প্রাচীন যুগ ভালো লাগে। প্রাচীন যুগ? তুমি ইতিহাস নিয়ে পড়েছো, তো তোমার একটা পার্ট কেন পছন্দ, সবগুলো কেন? স্যার সবগুলোই আগ্রহজনক, কিন্তু স্যার প্রাচীন যুগটাই আমার বেশি ভালো লাগে। মানে স্যার ওই পার্টটা পড়তে আমার বেশি আগ্রহ লাগে, এই জন্যই আমার স্যার প্রাচীন যুগটা ভালো লাগে। স্যার ওই সময়কার মানুষের কীভাবে বন মানুষ থেকে ভদ্র মানুষে এবং আধুনিক মানুষের উত্তরণ ঘটলো এবং কীভাবে তারা বিভিন্ন রকম আগুনের আবিষ্কার করে এবং বন জঙ্গলে তারা প্রতিকূল পরিবেশে কীভাবে জীবনযাপন করতো। এছাড়াও স্যার প্রাচীন যুগের মধ্যে আরও আছে, যেমন গুপ্ত যুগের কথা আছে, হর্ষঙ্ক বংশের কথা আছে, এ একদম মুসলিম আগমন অবধি স্যার প্রাচীন যুগটা আছে। তো যে কারণে স্যার ওই বংশের কথা এবং তখনকার রাজরাজাদের কথাগুলো আমার স্যার ওটার বেশি অতি আগ্রহ। হর্ষঙ্ক বংশ ওগুলো প্রাচীন যুগে আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো বেশ বলো যে হিদাসপিসের যুদ্ধ কবে হয়েছিল? স্যার হিদাসপিসের যুদ্ধ হয় 325 খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক। আচ্ছা আচ্ছা, হিদাসপিসের যুদ্ধের পর আলেকজান্ডার কি করেছিল? স্যার হিদাসপিসের যুদ্ধের পর স্যার আলেকজান্ডার স্যার ভারতে জয়ী লাভ করেন হিদাসপিসের যুদ্ধে। ভারতের যে রাজা ছিলেন তখনকার, পুরুর সাথে তিনি জয়ী লাভ করেন এবং পুরুর সাথে যুদ্ধে তিনি জয়ী লাভ করেন এবং পুরুর যে রাজার সুলভ আচরণ দেখে তিনি তাকে তার রাজ্যটাকে ফিরিয়ে দেন। তারপর স্যার বলুন। স্যার বেশ, তোমার হবি কি বলুন? স্যার গান। গান দিয়ে প্রাইমারি স্কুলে কি করা যেতে পারে, সেখানে যেতে পারে?
হ্যাঁ স্যার, যেমন? স্যার যে কোনো কবিতা বা গান যদি আমরা গানের মাধ্যমে বা ছন্দের আকারে পড়ি তাহলে ছেলেরা সেটা আরও বেশি সাবলীলভাবে বুঝতে পারবে এবং তারা আরও বেশি আনন্দদায়কভাবে সেই জিনিসটাকে শিখতে পারবে। তাদের কাছে সেটা স্যার ভার লাগবে না, কবিতাটা মুখস্থ করতে হোক বা সেটা বুঝতে হোক। আর এছাড়াও স্যার প্রাইমারি স্কুলে বেশ কিছু গানও আছে, ওরে গৃহবাসী আলো আমার আলো গো, এইসব গানগুলো স্যার শেখানো যেতে পারে। তারা শিশুর বয়স থেকেই তারা এইসব গান সম্পর্কে তারা পরিচিত হবে। ঠিক আছে, আমি আমার পছন্দের বিষয়ে ডেমো দিলাম। স্যার আমি কি আপনাদেরকে কাল্পনিক ছাত্র হিসেবে? শুধু ওখানে সেইটা বিষয়টা লিখবে না, ঠিক। বাকি বিষয় পাওয়া যাবে। সামাজিক ঠিক আছে। এইবার এটা গানের মাধ্যমে কিছু শেখানো যেতে পারে? স্যার এখানে গানের মাধ্যমে স্যার শেখানো যায় বলতে গেলে স্যার এখানে যে বিভিন্ন টপিকগুলো আছে সেখানে আমরা স্যার ছড়া সৃষ্টি করতে পারি সেটাকে নিয়ে, এবং সেটাকে যদি সুর ব্যবহার করি তাহলে সেটা গানের মাধ্যমে একটু তুলে ধরা যেতে পারে। পড়াতে পারবেন? স্যার এই মুহূর্তে আমার সেরকম ছড়া ঠিক। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, আমিও কিন্তু খুব ভালো আছি। আর তোমাদেরকে দেখে আমি কিন্তু আরো বেশি আনন্দিত হয়ে গেলাম। আজকে কিন্তু কোনো রকম পড়া নয়, আজকে কিন্তু আমরা আঁকাআঁকির খেলা খেলবো। ঠিক আছে? আজকে তোমাদেরকে এই দেখো এই 3টে কাঠি নিয়ে আঁকার খেলা শেখাবো। ঠিক আছে? তোমরা যে যার মতো করে খাতা নিয়ে ছবি আঁকো তো 3টে কাঠি নিয়ে। আচ্ছা, বুঝতে পারছো না? আমি বলে দিচ্ছি, দেখো এই দেখো, এই একটা কাঠি, এই একটা কাঠি, এই একটা কাঠি, একটা ছবি হয়ে গেল তো? হ্যাঁ, এরকম ভাবে তোমরা নিজেদের খাতাতে চেষ্টা করো। বাহ, খুব ভালো করেছো। হ্যাঁ দেখো, এরকম একটা ছবি হয়ে গেল তো? ঠিক আছে, 3টে কাঠি আছে তো? একটা, দুটো, 3টে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 3টে কাঠির মতো এটাও তো একটা কাঠি, এখানেও তো 3টে, এটাও তো একটা ছবি, তাই তো? 3টে কাঠি আছে তো? একটা, দুটো, 3টে, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছো। কিন্তু এগুলোর কোনো কিন্তু নাম নেই, এটার কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে, যেটা জ্যামিতিক একটা নাম আছে। এটাকে আমরা কি বলবো? এটার নাম হচ্ছে ত্রিভুজ। ঠিক আছে? তাহলে আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো ত্রিভুজ। ঠিক আছে? এবার এটাকে কেন ত্রিভুজ বলা হয় বলো তো? কারণ এখানে তো 3টে কাঠি রয়েছে, তাই তো? ত্রি মানে হচ্ছে 3, আর ভুজ মানে হচ্ছে বাহু বা হাত। ঠিক আছে? তোমাদের যেমন 2টো হাত আছে, সেরকম এই ছবিটারও কিন্তু 3টে হাত আছে বা ভুজ আছে, তাই এর নাম হচ্ছে ত্রিভুজ। ঠিক আছে? তাহলে তুমি বলো তো দেখি, এখানে কটা বাহু আছে? বাহ, খুব ভালো বলেছো, এখানে 3টে বাহু আছে। বাহ, ঠিক আছে। তাহলে এবার বলো দেখি, তাহলে এটা ত্রিভুজ তো বটে? এটা ত্রিভুজ বটে? না, এটা কিন্তু ত্রিভুজ নয়। ঠিক আছে? শুধুমাত্র এটাই ত্রিভুজ। এবার বলো তো কেন এটা ত্রিভুজ? আমি বলে দিচ্ছি, দেখো, তোমাকে যদি এখানে আমি দাঁড় করিয়ে দিই তাহলে তুমি কি হবে? এখান দিয়ে পালিয়ে যাবে, তাই তো? আবার যদি এখানে দাঁড় করিয়ে দিই তাহলে তুমি এখান দিয়ে ছুটতে পালিয়ে যাবে। আবার এখানেও তাই, যদি তোমাকে এখানে দাঁড় করিয়ে দিই তুমি এদিক দিয়ে পালিয়ে যাবে। এখান দিয়ে দাঁড় করিয়ে দিলেও তুমি এই দিক দিয়ে পালিয়ে যাবে। কিন্তু এখানে যদি তোমাকে আমি দাঁড় করিয়ে দিই তুমি কিন্তু যেতে পারবে না, তাই তো? তাহলে ত্রিভুজ বলতে বোঝায় 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ। এটা কি? 3টি বাহু দ্বারা চারিদিক থেকে ঘেরা আছে, তাই তো? তাই সীমাবদ্ধ, 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। এবার সমতলিক কেন চিত্র বলো তো? কারণ এটা তো সমতলের উপর অঙ্কিত, এটা তো সমতল, মসৃণ তল, তাই তো? এখানে তো এই তলটা তো এরকম নয়, তোমাদেরকে তো আগেই শিখিয়েছিলাম কোনটা সমতল কোনটা বক্রতল। ঠিক বলেছো, তাহলে এটা তো সমতল, যে কারণে এটা হচ্ছে কি?
সমতলিক চিত্র। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এইবার তোমাদেরকে কিন্তু আরো একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে কি, আচ্ছা এখানে তোমাকে বলো তো দেখি, এখানে এই যে এগুলোকে কি বলে, বলতে পারবে? হ্যাঁ ঠিক বলেছো, এটা হচ্ছে কোণ। এখানে কটা কোণ আছে? হ্যাঁ তুমি বলো দেখি রাহুল। হ্যাঁ ঠিক বলেছো, এখানে কিন্তু 3টে কোণ আছে। আর বাহু কটা আছে বা হাত কটা আছে? বলেছিলাম যে হ্যাঁ এই যে একটা, দুটো, 3টে। তাহলে একটা ত্রিভুজের 3টি বাহু থাকে। কি থাকে বলো দেখি? 3টি বাহু থাকে। আর কোণ কটি থাকে? হ্যাঁ তুমি বলো দেখি। 3টি কোণ থাকে। বাহ, খুব ভালো বলেছো, 3টি কোণ থাকে। ঠিক আছে, এইবার এটাও তো তাহলে একটা ত্রিভুজ, তাই তো? ত্রিভুজ তো, একটা বাহু, দুটো বাহু, 3টে বাহু। এটা আমরা পরের দিন আলোচনা করবো। আপনি ধারণা দিলেন যে ত্রিভুজের যদি ক্ষেত্রফল মাপতে হয় কি করে মাপবেন? স্যার ত্রিভুজের ক্ষেত্রফল, স্যার ত্রিভুজের ক্ষেত্রফল মাপতে গেলে স্যার সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্রটা, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, সেই সূত্রটা ধরেই স্যার ক্ষেত্রফলটা মাপতে হবে। বাকি আর কি সূত্র আছে? স্যার সমকোণী বাহু বিষম বাহু ত্রিভুজের? স্যার বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের √, স্যার s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এ বি সি স্যার বাহু, আর এসটা হচ্ছে স্যার 3টে বাহুর যোগফলের অর্ধেক। এটা কি বলে? স্যার ওটা স্যার অর্ধ পরিসীমা বলা হয়। ঠিক আছে, সেটা মুচ। ওটা দিয়ে দেবেন। আর